আমি অভিষেক মান্নাদা। আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 3-এর প্ল্যান্ট কিংডম বা উদ্ভিদ রাজ্য সম্পর্কে। আমি একটু তোমাদের মনে করতে চাই, পৃথিবীতে যত রকমের জীব আছে তাদেরকে শ্রেণীবিন্যাস করার নানা ধরনের পদ্ধতি বিভিন্ন বিজ্ঞানীরা বের করেছিলেন। যেমন অ্যারিস্টটল এবং থিওফ্রাস্টাস এরা পৃথিবীর সমস্ত জীবকে দুটি রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন। তাকে বলা হয় টু কিংডম ক্লাসিফিকেশন। পরবর্তীকালে অসুবিধা দেখা দেওয়ার জন্য, মানে সব জীবকে এই দুটো রাজ্যের মধ্যে আনা যাচ্ছে না, তার জন্য পরবর্তী সময় আর্নেস্ট হেকেল 1806 সালে 3টি রাজ্যের উপস্থাপন করেন। একটা হচ্ছে অ্যানিমালি, একটা প্ল্যান্টি এবং একটা হচ্ছে প্রোটিস্টা। তো সেটা হলো 3 রাজ্য শ্রেণীবিন্যাস, 3 কিংডম ক্লাসিফিকেশন। এরপরে যখন দেখা গেল যে তাতেও সমস্যা মিটছে না, তখন কোপল্যান্ড 1956 সালে জীবজগৎকে 4টি রাজ্যে ভাগ করেন। প্রোটিস্টা, প্ল্যান্টি, অ্যানিমালি তো ছিলই, তার সঙ্গে এলো মোনেরা। কিন্তু তাতেও কিছু সমস্যা থেকেই গেল। সেই জন্য 5 রাজ্য শ্রেণীবিন্যাস বা 5 কিংডম ক্লাসিফিকেশন এই ধারণার উৎপত্তি হয়। মার্কিন বিজ্ঞানী রবার্ট হোডিং হোয়াইটেকার 1969 সালে ভাইরাসকে বাদ দিয়ে সমস্ত জীবকে 5টা রাজ্যের মধ্যে, 5টা কিংডমের মধ্যে আনেন। তো সেই হচ্ছে 5 রাজ্য শ্রেণীবিন্যাস, আমরা যেটা চ্যাপ্টার 3-এ পড়ছি। এর মধ্যে এই যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস যে আমি একটু আলোচনা করে দিচ্ছি প্রেক্ষাপট হিসেবে, 5 রাজ্য শ্রেণীবিন্যাসের ভিত্তি ছিল যে কোষীয় সংগঠন, তার জটিলতা, মানে সেটা প্রোক্যারিওটিক কোষ না ইউক্যারিওটিক কোষ, এটা একটা সেখানে ভিত্তি ছিল, মানে বেসিস আর কি। তারপর হচ্ছে জীবের যে দেহ গঠনের জটিলতা, এটা একটা ভিত্তি ছিল। তারপর তারা কিভাবে পুষ্টি সম্পন্ন করছে, এইটা একটা ভিত্তি ছিল। আর তাদের বাস্তুতান্ত্রিক জীবন বৈচিত্র্য, এটাও একটা ভিত্তি ছিল। তো এইরকম বিভিন্ন ভিত্তির উপর দাঁড়িয়ে হোয়াইটেকার 5 রাজ্য শ্রেণীবিন্যাস করেছিলেন। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে 4 নম্বর রাজ্যটি, অর্থাৎ প্ল্যান্ট কিংডম। আমি একটু প্রেক্ষাপটটা তোমাদেরকে ধরে দিলাম যাতে করে বিষয়টা বুঝতে আরও সুবিধা হয়। তো এই 5 রাজ্য শ্রেণীবিন্যাসের প্ল্যান্ট কিংডমের মধ্যে একমাত্র ছত্রাককে বাদ দিয়ে, ছত্রাকের জন্য আলাদা একটা কিংডম করা হয়েছে, সেটা হচ্ছে ফাঞ্জি। সেটি বাদ দিয়ে বাকি সমস্ত প্ল্যান্টকে কিন্তু এর মধ্যে আনা হয়েছে। তো আমরা তো জানি প্ল্যান্ট হচ্ছে যে মূলত দুটো ভাগ, একটা হচ্ছে অপুষ্পক এবং আরেকটা হচ্ছে সপুষ্পক। তো প্রথমেই যে উদ্ভিদটি আমাদের অপুষ্পক উদ্ভিদের মধ্যে যে উদ্ভিদটি আসবে সেটা হচ্ছে শৈবাল বা অ্যালগি। শৈবাল এই যে গোষ্ঠীটা, এদের কিছু বৈশিষ্ট্য এবার আমরা জেনে নিই। প্রথমত এরা হচ্ছে এই হচ্ছে শৈবাল। দেখো বিভিন্ন রকম শৈবালের ছবি তোমরা দেখতে পাচ্ছ। প্রথমত এরা হচ্ছে সরল এবং সমাঙ্গদেহী এবং সবুজী উদ্ভিদ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এদের দেহে ক্লোরোফিল বা ক্লোরোফিলযুক্ত নানা রকম রঞ্জক উপস্থিত থাকে। 3 নম্বর এরা এককোষী বা বহুকোষী এবং সাধারণত জলজ প্রজাতির। কিছু কিছু আছে অর্ধজলজ, কিছু কিছু আছে মিথজীবী বা পরাশ্রয়ী। এরা সাধারণত ইউক্যারিওটিক এবং যদি বহুকোষ হয় তাহলে তাদের দেহ খুবই জটিল হতে পারে এবং কোষে কিন্তু একটাই নিউক্লিয়াস থাকে নর্মালি, কারো কারো ক্ষেত্রে একাধিক থাকতেও পারে। আচ্ছা, এদের যে কোষ প্রাচীর সেটা অবশ্যই সেলুলোজ সেখানে থাকবে, তাছাড়া পেকটিন থাকতে পারে, মিউসিলেজ থাকে। আচ্ছা, এদের যে প্লাস্টিড সেটা কিন্তু বিভিন্ন আকারের হতে পারে, যেমন ফিতের মতো বা পেয়ালের মতো বা গোলাকার বা তারকাকার বা জালিকাকার। এই প্লাস্টিডে অনেক সময় পাইনয়েড দানা থাকে। এদের অঙ্গজ, অযৌন এবং যৌন 3 ধরনেরই জনন দেখা যায়। 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে অযৌন জনন যখন হয় সেটা জুস্পোর বা চলনাণুর মাধ্যমে
অথবা অ্যাপ্লানোস্পোর বা অচলরেণুর মাধ্যমে হয়। 9 নম্বর পয়েন্ট হচ্ছে যৌন জননেরও অনেক ভ্যারাইটি দেখা যায়, সেটা আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি বা উগ্যামি, হ্যাঁ, বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। 10 নম্বর হচ্ছে এদের যৌনক্রমে কিন্তু অতটা স্পষ্টভাবে দশার যে পরিবর্তন, মানে যৌনক্রম যেটা অযৌন দশা বা যৌন দশা বা হ্যাপ্লয়েড দশা বা ডিপ্লয়েড দশা, এইটা অতটা স্পষ্ট বোঝা যায় না। এবার আমরা কয়েকটা শৈবালের উদাহরণ জেনে নিই। আমাদের খুব পরিচিত যে শৈবালগুলো আমরা পড়ে থাকি, স্পাইরোগাইরা, যার সায়েন্টিফিক নাম স্পাইরোগাইরা ম্যাক্সিমা, এটা হচ্ছে একটা বহুকোষী শৈবাল। নেক্সট হচ্ছে ভলভক্স গ্লোবেটর, এটা তোমরা জানো, ভলভক্সের কথা পড়েছো, এটা হচ্ছে একটা কলোনিয়াল শৈবাল। আর 3 নম্বর হচ্ছে ক্লামাইডোমোনাস ইন্টারমিডিয়া, এটা হচ্ছে একটা এককোষী শৈবাল। এটা 3 ধরনের শৈবাল আমি তোমাদেরকে ধারণা দিলাম। এছাড়াও অনেক রকমের শৈবাল আছে, যেমন ধরো কারা, একটা খুবই পরিচিত শৈবাল বোটানিস্টদের কাছে, কারা। এছাড়া রয়েছে ইউলোথ্রিক্স, ফিউকাস, হ্যাঁ, এগুলো বিভিন্ন রকম শৈবাল রয়েছে। এবারে আমরা দেখব যে শৈবাল বা এই যে অ্যালগি, তাদেরকে আবার কতগুলো গোষ্ঠীতে ভাগ করা হয়েছে, ছোট ছোট কতগুলো শ্রেণীতে ভাগ করা হয়েছে। মূলত গিলবার্ট স্মিথ 1955 সালে তার যে ক্লাসিফিকেশনটা, সেটা আমরা ফলো করছি। তো এই শ্রেণীগুলো এক এক করে আমরা বলি এবং তাদের একটা দুটো করে বৈশিষ্ট্য আমরা একটু মনে করে নিই। প্রথম যে শ্রেণীটা, সেটা হচ্ছে ক্লোরোফাইটা। ক্লোরোফাইটার বৈশিষ্ট্য হচ্ছে এদের ক্ষেত্রে অবশ্যই সবুজ রঙের ক্লোরোপ্লাস্টেড থাকে, যেটা সালোক সংশ্লেষণ রঞ্জক, সেটা থাকবেই। এবং এদের কোষ হচ্ছে ইউক্যারিওটিক, এবং এদের যে দেহ সেটা এককোষী কলোনি বা বহুকোষী হতে পারে। আর নেক্সট পয়েন্ট হচ্ছে এদের সঞ্চিত খাদ্যবস্তু হচ্ছে শ্বেতসার। এরকম শৈবালের উদাহরণ হচ্ছে ক্লামাইডোমোনাস, ভলভক্স প্রভৃতি। নেক্সট যে শ্রেণীটি, সেটি হচ্ছে ইউক্লিনোফাইটা। এদের বৈশিষ্ট্য দেখি একটা দুটো। 1 নম্বর হচ্ছে এরা নগ্ন প্রকৃতির এবং ইউক্যারিওটিক কোষ অবশ্যই। এদের ক্লোরোপ্লাস্টেও কিন্তু অবশ্যই ক্লোরোফিল রঞ্জকটা থাকবে। কোষে 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোষে সঞ্চিত খাদ্য হচ্ছে প্যারামাইলাম বা প্যারামাইলাম বডি অনেকে বলে। আচ্ছা, এদের উদাহরণ হচ্ছে ইউগ্লিনা। দেখো নামটা দেখেই বুঝছো এদের শ্রেণীটা ইউগ্লিনার নামে দেওয়া হয়েছে। 3 নম্বর হচ্ছে যে শ্রেণীটি, সেটা হচ্ছে পিরোফাইটা। এর বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর, এদের ক্লোরোফিল তো থাকেই, তার সঙ্গে অন্য রঞ্জকও থাকে, যেমন ধরো ডিনোজ্যান্থিন বা পেরিডিনিন, এরকম রঞ্জক থাকে, তার জন্য এদের রঙটা হয় তামাটে বা সোনালি বাদামি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এদের কোষে সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার এবং বিভিন্ন রকম তৈল। এদের উদাহরণ হচ্ছে জিমনোডিনিয়াম। 4 নম্বর শ্রেণীটি হচ্ছে ক্রিসোফাইটা। এদের যে বৈশিষ্ট্য দেখে নিই আমরা। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এদের ক্লোরোপ্লাস্টও থাকবে, সেখানে ক্লোরোফিল থাকে, তার সঙ্গে ফিউকোজ্যান্থিন, ডায়াডিনোজ্যান্থিন, হ্যাঁ, এই সমস্ত রঞ্জক থাকে। এদের রং হয় হরিদ্রাব সবুজ বা সোনালি বাদামি। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে এদের কোষে সঞ্চিত খাদ্য লিউকোসিন, হ্যাঁ, লিউকোসিন নামক শর্করা এবং তৈল। এদের উদাহরণ হচ্ছে মেলোসিরা। 5 নম্বর যে শ্রেণীটি, সেটি হচ্ছে ফিওফাইটা। এদের ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল তো থাকবেই, তার সঙ্গে ফিউকোজ্যান্থিন বা ডায়াটোজ্যান্থিন এরকম রঞ্জক থাকে। এদের রং হয় হলুদ বাদামি। 2 নম্বর হচ্ছে এদের কোষে সঞ্চিত খাদ্য ল্যামিনারিন বা ম্যানিটল। এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট, বিভিন্ন রকম জটিল কার্বোহাইড্রেট।
এদের উদাহরণ হচ্ছে ফিউকাস। 6 নম্বর যে শ্রেণীটি সেটি হচ্ছে সায়ানোফাইটা। এদের কোষে ক্লোরোফিলের সঙ্গে থাকে নীল রঙের ফাইকোসায়ানিন এবং লাল রঙের ফাইকোএরিথ্রিন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এদের রং নীলাভ সবুজ, এই জন্য এদের নীলাভ সবুজ শৈবাল বলে। নেক্সট পয়েন্ট হচ্ছে এদের কোষে সঞ্চিত খাদ্য সায়ানোফাইসিয়ান সেটসার এবং প্রোটিন দানাও থাকে। এদের উদাহরণ হচ্ছে নস্টক বা অ্যানাবিনা। এরা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বলে যাদেরকে আমরা চিনি তারা। 7 নম্বর শ্রেণীটি হচ্ছে রোডোফাইটা। এদের ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিলের সঙ্গে লাল রঙের ফাইকোএরিথ্রিন নামক রঞ্জক থাকে, এই জন্য রং লাল হয়। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোষে সঞ্চিত খাদ্য অদ্রবণীয় ফ্লোরিডিয়ান সেটসার। এদের উদাহরণ হচ্ছে জেলিডিয়াম। জেলিডিয়াম হচ্ছে এক ধরনের রোডোফাইটা জাতীয় শৈবাল। এই হচ্ছে বিভিন্ন শ্রেণীর শৈবাল সম্পর্কে আমরা জানলাম। এরপর আমরা জানব শৈবালের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে। প্রথমত অনেক শৈবালই আছে যারা বাস্তুতন্ত্র উৎপাদকের ভূমিকা পালন করে। তার ফলে দেখা যায় যে জলজ বাস্তুতন্ত্রে মাছ বা অন্যান্য জলজ প্রাণীদের কিন্তু যারা মানে প্রাথমিক খাদক তাদের কিন্তু শৈবালকেই খাদ্য হিসেবে গ্রহণ করে, তাহলে খাদ্য শৃঙ্খল এদের একটা ভূমিকা রয়েছে। 2 নম্বর হচ্ছে মানুষেরও কিন্তু একটা খাদ্য হচ্ছে শৈবাল। প্রাচীনকাল থেকে অনেক দেশে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, যেমন চীন দেশে ল্যামিনেরিয়া, তারপর গ্রাসিলেরিয়া, জাপানে পরফাইরা, এই রকম শৈবালগুলো কিন্তু খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে ক্লোরেল্লা নামক শৈবাল, ক্লোরেল্লার কথা তোমরা শুনেছ, সেটা কিন্তু ভিটামিন এনের একটা উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে। 3 নম্বর হচ্ছে মৎস্য চাষের ক্ষেত্রে পিসিকালচারে অনেক সময় শৈবালকে মাছের খাদ্য হিসেবে কিন্তু ব্যবহার করা হয়, এটা হচ্ছে একটা গুরুত্ব। 4 নম্বর হচ্ছে অনেক সময় দেখা যায় যে কয়েকটা প্রজাতির শৈবালকে ওষুধ হিসেবে ব্যবহার করা হয় বা ওষুধ তৈরি করা হয় সেখান থেকে, যেমন ধরো সারগাসাম, তারপর ল্যামিনেরিয়া, এখান থেকে গয়টারের ওষুধ তৈরি হয়। তারপর 5 নম্বর পয়েন্ট হচ্ছে শিল্পে কিভাবে ব্যবহৃত হয় শৈবাল আমরা দেখি। ল্যামিনারিয়া থেকে কেল্প পাওয়া যায়, যা থেকে ফুটকিরি, কাঁচ বা সাবান শিল্পে সেটা ব্যবহার করা হয়। তারপরে ধরো মাইক্রোসিস্টিস, এটা একটা শৈবাল যেখান থেকে অ্যালজিন বলে একটা পদার্থ পাওয়া যায়। আবার লোহিত শৈবাল থেকে পাওয়া যায় জিলেটিন, যেগুলো জেলি, আইসক্রিম বা বিভিন্ন প্রসাধন শিল্পে ব্যবহৃত হয়। এছাড়াও নালা নর্দমার আবর্জনা শোধনেও শৈবালের ভূমিকা আছে। তারপর মহাকাশ গবেষণাতে ক্লোরেল্লা শৈবালের গুরুত্বর কথা তোমরা শুনেইছ। তো এইগুলো হচ্ছে শৈবালের অর্থনৈতিক গুরুত্ব। এরপর আমরা যে উদ্ভিদ গোষ্ঠীতে আসব সেটা হচ্ছে ব্রায়োফাইটা। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা আমি বলে দিই, শৈবালে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিকর ভূমিকা থাকতে পারে। যেমন তোমরাও এটা আগে পড়েছো যে অনেক সময় দেখা যায় যে ইউট্রফিকেশনের ফলে কোনো কোনো জলাশয়ে প্রচুর পরিমাণে শৈবাল জন্মায় এবং অ্যালগাল ব্লুম তৈরি হয়, এবং সেটা কিন্তু ওই জলাশয়ের বাস্তুতন্ত্রকে ধ্বংস করে এবং জলটাকে পুরোপুরি দূষিত করে দেয়। সেই জল কিন্তু যদি মানবদেহ বা অন্য প্রাণীদেহে যায় কিন্তু তাদের কিন্তু মৃত্যু হতে পারে। তো এটা একটা শৈবালের নেগেটিভ এফেক্ট বা হার্মফুল এফেক্ট। তো যেটা বলছিলাম, এরপরে আমরা যে গোষ্ঠীটার কথা বলবো সেটা হচ্ছে ব্রায়োফাইটা বা মশ জাতীয়। ব্রায়োফাইটার বিভিন্ন রকম ব্রায়োফাইটের ছবি তোমরা দেখতে পাচ্ছ। ব্রায়োফাইট হচ্ছে থ্যালোফাইটের থেকে উন্নত, কিন্তু
টেরিডোফাইটার থেকে অনুন্নত একটা অপুষ্পক উদ্ভিদ। তো এদের বৈশিষ্ট্য দেখি। 1 নম্বর হচ্ছে এদের উদ্ভিদ্য যে প্রধান উদ্ভিদ্য সেটা হচ্ছে লিঙ্গধর বা গ্যামেটোফাইট প্রকৃতির। 2 নম্বর হচ্ছে এরা সাধারণত ভিজে স্যাঁতস্যাঁতে মাটিতে বা অন্য কোনো বস্তুর উপরে জন্মায়। 3 নম্বর হচ্ছে ব্রায়োফাইটা স্বভোজী এবং সম্পূর্ণ স্বাবলম্বী ধরনের উদ্ভিদ। 4 নম্বর এদের যে দেহ সেটা থ্যালাস প্রকৃতির হতে পারে অথবা নরম কাণ্ড যেটাকে কলিড বলে বা পাতার মতো অংশ যেটাকে বলে ফাইলিড। হ্যাঁ, এবং সঙ্গে থাকে অবশ্যই মূলের মতো, মূল নয়, মূলের মতো রাইজয়েড। তো এই অংশ নিয়ে মূলত তৈরি। এদের প্রধান উদ্ভিদ হ্যাপ্লয়েড আমি বলেছি, সেটা লিঙ্গধর আর কি। প্রধান উদ্ভিদ হচ্ছে লিঙ্গধর, সেটা হ্যাপ্লয়েড প্রকৃতির। নেক্সট হচ্ছে এদের কিন্তু 5 নম্বর পয়েন্ট, এদের কিন্তু সংবহন কলাতন্ত্র নেই। ঠিক আছে। 6 নম্বর হচ্ছে এদের যে জননাঙ্গ সেটা বহুকোষী এবং বন্ধা কোষের আবরণ দিয়ে আবৃত। 7 নম্বর এরা বেশিরভাগই স্যাঁতস্যাঁতে ভিজে পরিবেশে জন্মায়। স্থলজ হলেও যখন জনন হয়, যৌন জনন হয়, তখন জলের প্রয়োজন হয়, সেই জন্য এদেরকে উভচর উদ্ভিদ বলে। 8 নম্বর হচ্ছে এদের যে স্পোরোফাইট বা রেণুধর উদ্ভিদ, হ্যাঁ, সেটা কিন্তু লিঙ্গধর উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট। আংশিক হতে পারে, পূর্ণধর, কিন্তু ডিপেন্ডেন্ট। আচ্ছা, 9 নম্বর হচ্ছে এদের যে যৌন জনন সেটা কিন্তু উগ্যামীয় প্রকৃতির, উগ্যামাস। আর 10 নম্বর হচ্ছে এদের জীবনচক্রে সুস্পষ্ট জনুক্রম দেখা যায়, যদিও জনুক্রমটা অসম আকৃতির, কিন্তু সুস্পষ্ট, যেটা শৈবালের ক্ষেত্রে কিন্তু দেখা যায় না। এবার এদের এই যে ব্রায়োফাইটের কিছু উদাহরণ আমরা জেনে নিই। ব্রায়োফাইটের প্রথমে হচ্ছে একটা উদাহরণ হচ্ছে খুব অনুন্নত প্রকৃতির ব্রায়োফাইট যারা থ্যালাস প্রকৃতির, সেটা হচ্ছে রিক্সিয়া। রিক্সিয়ার অনেক প্রজাতি আছে, যেমন রিক্সিয়া ডিসকালার, রিক্সিয়া ফ্লুইটান্স, এরকম বিভিন্ন প্রজাতি আছে। ঠিক আছে। এছাড়াও অন্য যে আরেকটু উন্নত যে ব্রায়োফাইট, তার মধ্যে যেমন পড়বে মার্ক্যানসিয়া, তারপরে অ্যান্থ্রোসেরস, স্প্যাগনাম। এরা হচ্ছে উন্নত ধরনের ব্রায়োফাইট, এবং সবথেকে পরিচিত ব্রায়োফাইট আমাদের যেটা, সেটা হচ্ছে পোগোনেটন। তো এই হচ্ছে ব্রায়োফাইটের বিভিন্ন উদাহরণ আমরা জানলাম। ব্রায়োফাইটের যত রকমের ব্রায়োফাইট আছে তাদেরকে মোটামুটি বিজ্ঞানীরা 3টে ভাগে ভাগ করেন, 3টে শ্রেণীতে ভাগ করেন। হ্যাঁ, যেমন প্রথম শ্রেণীটার নাম হচ্ছে হেপাটিকপসিডা। তার একটু বৈশিষ্ট্য দেখে না, এদের যে লিঙ্গধর উদ্ভিদ সেটা হচ্ছে বিষমপৃষ্ঠীয়, শায়িত এবং পাতাযুক্ত, এদের যে লিঙ্গধর উদ্ভিদ। 2 নম্বর হচ্ছে এদের দেহের আভ্যন্তরীণ গঠন সরল, সমসত্ব বা অসমসত্ব কোষ দিয়ে তৈরি হয়েছে। তো এই যে হেপাটিকপসিডা, এদের উদাহরণ হচ্ছে রিক্সিয়া। নেক্সট যে শ্রেণীটি সেটি হচ্ছে অ্যান্থ্রোসেরোটপসিডা। অ্যান্থ্রোসেরোটপসিডার বৈশিষ্ট্য এবার আমরা দেখি। অ্যান্থ্রোসেরোটপসিডার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহের যে আভ্যন্তরীণ গঠন সেটা খুবই সরল প্রকৃতির এবং সমসত্ব কোষগুচ্ছ দিয়ে তৈরি হয়েছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এদের রেণুধর উদ্ভিদ আংশিক স্বাবলম্বী এবং সেটা পদ এবং ক্যাপসিউলে বিভক্ত, মানে দেহের দুটো অংশ আর রেণুধর উদ্ভিদের। এর উদাহরণ হচ্ছে অ্যান্থ্রোসেরস। 3 নম্বর যে শ্রেণীটি সেটি হচ্ছে ব্রায়োপসিডা। এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, এবং বলে দেওয়া দরকার যে এটা হচ্ছে সবথেকে উন্নত ধরনের ব্রায়োফাইটা। তো এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে লিঙ্গধর যে উদ্ভিদ তাদের দুটো দশা দেখা যায়। একটা হচ্ছে যে অপূর্ণ দশা, যেটাকে প্রোটোনিমা দশা বলা যেতে পারে, এবং আরেকটা হচ্ছে দীর্ঘ এবং কাণ্ডটা সোজা এরকম ধরনের একটা দশা, যেটাকে গ্যামেটোফোর দশা বলে। নেক্সট পয়েন্ট হচ্ছে এদের যে রেণুধর উদ্ভিদ সেটা বেশ উন্নত এবং সেখানে ক্যাপসিউল, পদ মানে ফুট আর কি, এবং সিটা, এই 3টে অংশ থাকবে। এই ব্রায়োপসিডার উদাহরণ হচ্ছে ফিউনেরিয়া।
তাহলে আমরা ব্রায়োপসিডার শ্রেণীবিন্যাস জানলাম। এবারে ব্রায়োপসিডার কয়েকটি অর্থনৈতিক গুরুত্ব। ব্রায়োফাইটা গোষ্ঠীর উদ্ভিদগুলো পর্বত গাত্রে প্রথম জন্মায় এবং আস্তে আস্তে পর্বত গাত্রে একটা সবুজ একটা আস্তরণ তৈরি করে এবং তার উপর ভিত্তি করে তখন অন্যান্য উদ্ভিদগুলো জন্মায়। তাহলে কি হলো, পর্বত গাত্রকে অন্যান্য উদ্ভিদের বাস উপযোগী করে তোলার জন্য কিন্তু ব্রায়োফাইট হেল্প করছে। নেক্সট হচ্ছে স্প্যাগনাম জাতীয় এই যে ব্রায়োফাইট, তারা যখন একত্রিত হয় তখন জমে গিয়ে কার্বন যুক্ত হয়ে একটা পিট মাটি তৈরি করে। এই পিট মাটির জল ধারণ ক্ষমতা বেশি বলে খুব চাষের উপযোগী। ঠিক আছে, তাহলে পিট মৃত্তিকা তৈরিতে কিন্তু এই ব্রায়োফাইটের ভূমিকা রয়েছে। তারপর এই মশজাত উদ্ভিদের জল ধারণ ক্ষমতা বা জল শোষণ ক্ষমতা বেশ ভালো হওয়ার জন্য এরা কি করে, মানে ভূমিক্ষয় থেকে মাটি যদি ক্ষয়ে যায় তাহলে কিন্তু চাষবাসেরও ক্ষতি এবং বাসস্থানেরও ক্ষতি আর কি। তো সেই ভূমিক্ষয় থেকে জমিকে বা মাটিকে রক্ষা করে কিন্তু এই ধরনের উদ্ভিদ। এছাড়া এই যে মশজাত উদ্ভিদ, যেটা আমি তখন বলছিলাম পিট আর কি, সেটা মোড়ক, বাঁধাইয়ের জন্য মোড়ক হিসেবে অনেক সময় ব্যবহৃত হয়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে যে ব্রায়োফাইট উদ্ভিদের কিছু অর্থনৈতিক গুরুত্ব। এরপরে যে লাস্ট যে অপুষ্পক উদ্ভিদটি রয়েছে, যেটা সব থেকে উন্নত অপুষ্পক উদ্ভিদ বা উদ্ভিদ গোষ্ঠী, সেটা হচ্ছে টেরিডোফাইটা। ঠিক আছে, সপুষ্পকের থেকে আগেই রয়েছে এরা টেরিডোফাইটা। টেরিডোফাইটার কিছু বৈশিষ্ট্য দেখে নিন। প্রথম হচ্ছে এরা অপুষ্পক উদ্ভিদের মধ্যে সব থেকে উন্নত এবং বেশিরভাগই স্থলজ প্রকৃতির। কেউ কেউ পরাশ্রয় হতে পারে, সেটা ব্যতিক্রমী ধরে নিতে হবে আমাদের। নেক্সট পয়েন্ট হচ্ছে এর যে প্রধান উদ্ভিদ দেহ কিন্তু রেণুধর প্রকৃতির, যেটা ব্রায়োফাইটে ছিল লিঙ্গধর। 3 নম্বর হচ্ছে রেণুধর উদ্ভিদ যেটা, সেটা কিন্তু মূল, তার যে দেহ মূল, কাণ্ড এবং পাতায় বিভাজিত। 4 নম্বর পয়েন্ট হচ্ছে রেণুধর উদ্ভিদ পুষ্টির জন্য, যেটা আগে ছিল লিঙ্গধর উদ্ভিদের উপর নির্ভর ছিল, এই কিন্তু নির্ভরশীল নয়। 5 নম্বর খুব দরকারি পয়েন্ট হচ্ছে যে এদের কিন্তু সংবহন কলা রয়েছে, যেটা কিন্তু এতদিন কোনো অপুষ্পক উদ্ভিদে দেখা যায়নি। 6 নম্বর হচ্ছে পাতায় কিন্তু এদের একমাত্র সালোক সংশ্লেষকারী অঙ্গ, কারণ দেখা গেছে যে ব্রায়োফাইটের ক্ষেত্রে হয়তো কাণ্ডের মাধ্যমে সালোক সংশ্লেষ হয়, সবুজ কাণ্ড, কিন্তু এদের ক্ষেত্রে কাণ্ডটা সবুজ নয়, ফলে পাতা সালোক সংশ্লেষের জন্য কিন্তু একমাত্র জায়গা। 7 নম্বর পয়েন্ট হচ্ছে এদের জীবনচক্র সুস্পষ্ট জনুক্রম দেখা যায়, সুস্পষ্ট সুন্দর জনুক্রম দেখা যায়। তোমরা 9-10 পড়েছিলে ফার্নের জনুক্রম, তো সেইটা খুব সুন্দর দেখা যায় এদের ক্ষেত্রে। 8 নম্বর হচ্ছে যেহেতু জাইলেম ফ্লোয়েম এই দুই ধরনের সংবহন কলা রয়েছে এদের ক্ষেত্রে, এবং সেই জন্য সংবহন বেশ উন্নত সংবহন যে সিস্টেমটা, সেই জন্য এদেরকে বলে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। 9 নম্বর পয়েন্ট হচ্ছে এদের 2 রকমের পাতা দেখা যায়। একটা হচ্ছে ছোট আকারের পাতা, যেটাকে বলে মাইক্রোফাইল বা মাইক্রোফাইলাস, আর বড় আকারের পাতা যেটাকে বলে মেগাফাইলাস। ছোট যে পাতাগুলো সেটা হচ্ছে ধূসর রঙের, আর বড় পাতাগুলো হচ্ছে সবুজ রঙের। 10 নম্বর পয়েন্ট হচ্ছে এদের যে রেণুধর উদ্ভিদ, তাদের যে অযৌন জনন যখন দরকার হয় তখন তাদের যে পাতা তখন সেটা রেণুপত্র, তাদের কক্ষের মধ্যে থাকা হচ্ছে রেণুস্থলে, সেই রেণুস্থলেতে হ্যাপ্লয়েড রেণু তৈরি হয়, হ্যাপ্লয়েড প্রকৃতির রেণু তৈরি হয়, এবং সেই রেণুগুলো সমরেণু অথবা অসমরেণু হতে পারে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে যে বৈশিষ্ট্য হলো টেরিডোফাইটের। এবার টেরিডোফাইটকে শ্রেণীবিন্যাস আমরা দেখি, টেরিডোফাইটের শ্রেণীবিন্যাস যিনি করেছেন তার নাম হচ্ছে বিজ্ঞানী স্মিথ, 1955 সালে। তো খুব সহজে বললে টেরিডোফাইটের চারটে বিভাগ বলা যেতে পারে। তো এই 4টে বিভাগের একটা করে অন্তত বৈশিষ্ট্য আমরা একটু দেখে নিই। প্রথম বিভাগ হচ্ছে সাইলোফাইটা। সাইলোফাইটা হচ্ছে সব থেকে প্রাচীন প্রকৃতির
টেরিডোফাইট। হ্যাঁ, মানে অনেক টেরিডোফাইট যারা সেই জুরাসিক যুগ থেকে রয়েছে বা জুরাসিক যুগের, হ্যাঁ, তার মধ্যে হচ্ছে এরা পড়ে। সাইলোফাইটা জীবন্ত জীবাশ্ম হিসেবে এদের গণ্য করা হয়। হ্যাঁ, এর উদাহরণ হচ্ছে রাইনিয়া, তোমরা হয়তো পড়েছো আগে, রাইনিয়া। নেক্সট যে বিভাগটা সেটা হচ্ছে লেপিডোফাইটা। এর বৈশিষ্ট্য হচ্ছে এদের যে রেণুপত্র, মানে যে পাতাতে রেণু হয় আর কি, রেণুপত্র, সেগুলো শাখার অগ্রভাগে একত্রিত হয়ে রেণুপত্র মঞ্জরি বা শঙ্কু আকারের শঙ্কু তৈরি করে। রেণুপত্র মঞ্জরি গুটিয়ে শঙ্কু তৈরি করে। এটা হচ্ছে তার লেপিডোফাইটার বৈশিষ্ট্য। লেপিডোফাইটার উদাহরণ হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম একটা খুব পরিচিত টেরিডোফাইট। 3 নম্বর যে শ্রেণীটি সেটি হচ্ছে স্পেনোফাইটা। এর বৈশিষ্ট্য হচ্ছে রেণুধর উদ্ভিদ যেটা, সেটা সম রেণুপ্রসূ অথবা অসম রেণুপ্রসূ প্রকৃতির হতে পারে। এর উদাহরণ হচ্ছে ইকুইজিটাম। আর 4 নম্বর যে শ্রেণীটি সেটি হচ্ছে টেরোফাইটা। এর বৈশিষ্ট্য হচ্ছে এদের কাণ্ডগুলো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে অর্ধবায়বীয় গ্রন্থি কাণ্ড প্রকৃতির এবং পাতার নিচের দিকে কিনারায় হয় নিচের দিকে থাকবে অথবা পাতার কিনারাতে বিক্ষিপ্তভাবে তোমার রেণুস্থলীগুলো একসঙ্গে ষোড়শ গঠন করে। ষোড়শটাও একটা খুব পরিচিত শব্দ, হয়তো তোমরা শুনেছো আগে। তো এদের উদাহরণ হচ্ছে ড্রায়োপটেরিস। তো এই 4 রকমের গোষ্ঠী আমরা পেলাম টেরিডোফাইটের ক্ষেত্রে। এবারে টেরিডোফাইটের কিছু অর্থনৈতিক গুরুত্ব জেনে নিই। প্রথম হচ্ছে লাইকোপোডিয়াম জাতীয় উদ্ভিদের কাণ্ড এবং রেণু ভেষজ ওষুধ রূপে ব্যবহৃত হয়। ঠিক আছে, সেই সব ওষুধ কী হয়, চর্মরোগ, কোষ্ঠকাঠিন্য বা কিডনির রক্ত পরিশোধনের জন্য ব্যবহৃত হতে পারে। আবার ইকুইজিটামের থেকে কিছু ওষুধ পাওয়া যায় যেটা হোমিওপ্যাথিক ওষুধ হিসাবে মূত্রনালীর বিভিন্ন রোগ সারাতে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে অনেক রকম তোমার টেরিডোফাইট খাদ্য হিসেবে ব্যবহৃত হতে পারে, যেমন টেরিস, যেমন ড্রায়োপটেরিস, যেমন শুষ্নি যার নাম হচ্ছে মার্সেলিয়া, সেই আমরা জানি হচ্ছে শুষ্নি শাক হিসেবে, তারা কিন্তু মানুষের খাদ্য হিসাবে বা পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে ইকুইজিটাম এর বিভিন্ন প্রজাতি কাঠের আসবাবপত্র পালিশের কাজে ব্যবহৃত হয়। 4 নম্বর হচ্ছে আমাদের বাড়িতে সাজানোর জন্য অনেক সময় লাইকোপোডিয়াম, সেলাজিনেলা এই রকম ফার্নজাতীয় উদ্ভিদ আমরা কিন্তু বাড়িতে বা বাগানে সাজানোর জন্য ব্যবহার করি। 5 নম্বর হচ্ছে লাইকোপোডিয়ামের রেণু অনেক সময় পাউডার তৈরিতে কিন্তু ব্যবহৃত হয়। তো এইগুলো হচ্ছে টেরিডোফাইটের কিছু ইকোনমিক ইম্পর্টেন্স। তো এই পর্যন্ত যে অপুষ্পক উদ্ভিদ ছিল, এবারে যারা আসছে তারা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ বা ফেনেরোগ্যামস। এই সপুষ্পক উদ্ভিদ আবার দুটো মেজর গোষ্ঠীতে বিভাজিত। একটা হচ্ছে জিমনোস্পার্ম মানে ব্যক্তবীজী, আর একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজী। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে গোষ্ঠীটা হচ্ছে ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম। তাদের বৈশিষ্ট্য আমরা দেখি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের জিমনোস্পার্মের ছবি রয়েছে ওখানে। দেখা গেছে ভারতে মোটামুটি 52টা প্রজাতির জিমনোস্পার্ম পাওয়া যায়, যদিও সারা পৃথিবীতে প্রায় 730টার মতো ব্যক্তবীজী উদ্ভিদ পাওয়া যায়। এবং এই উদ্ভিদগুলো কিন্তু তোমার জুরাসিক যুগে বা পার্মিয়ান যুগে কিন্তু এদের খুবই আধিপত্য ছিল এই উদ্ভিদগুলো, ব্যক্তবীজ উদ্ভিদের। যাই হোক, তো ব্যক্তবীজ উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। প্রথমত হচ্ছে এই সমস্ত উদ্ভিদগুলো সবাই হচ্ছে স্থলজ। এদের উদ্ভিদ বা কাণ্ড হচ্ছে কাষ্ঠল। এরা বহুবর্ষজীবী, চিরহরিৎ, বৃক্ষ জাতীয় হয়।
হ্যাঁ, খুব কম আছে গুল্ম, বৃক্ষ জাতীয় ধরো। আচ্ছা, এরা দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে জাঙ্গল, মানে জেরোফাইটিক অ্যাডাপ্টেশন দেখা যায় এদের ক্ষেত্রে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এদের রেণুধর উদ্ভিদ হচ্ছে স্বাবলম্বী এবং সেটা মূল, কাণ্ড, পাতায় বিভেদিত। 3 নম্বর হচ্ছে এদের পাতাগুলো দুরকম হতে পারে, একটা হচ্ছে পর্ণপত্র, হ্যাঁ, মানে হচ্ছে সবুজ রঙের, এবং আরেকটা হচ্ছে স্বল্পপত্র, মানে ধূসর রঙের। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এদের সংবহন কলা সুগঠিত এবং কাণ্ডের যে নালিকা বান্ডেল সেটা হচ্ছে মুক্ত প্রকৃতির। মুক্ত প্রকৃতির মানে হচ্ছে যে জাইলেম আর ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকে, ওটাকে বলে মুক্ত। 5 নম্বর পয়েন্ট হচ্ছে এদের যে প্রধান মূল কিন্তু অনেক শাখা প্রশাখা যুক্ত, এবং অনেক সময় দেখা যায় যে সেই প্রধান মূলে ছত্রাক বা কোনো কোনো ক্ষেত্রে শৈবাল থাকে। তোমরা পড়েছো পাইনের মূলে মাইক্রোরাইজা, সেই পয়েন্টটা আমি বলতে চাইছি। 6 নম্বর পয়েন্ট হচ্ছে এদের কাণ্ড বা মূলে গৌণ বৃদ্ধি দেখা যায়। 7 নম্বর পয়েন্ট হচ্ছে এদের যে ফুল সেগুলি সরল প্রকৃতির, নগ্ন এবং একলিঙ্গ প্রকৃতির হয়। তারপর 7 নম্বর পয়েন্ট হচ্ছে এদের যে পুং জনন কোষ সেটা ফ্ল্যাজেলাবিহীন নিশ্চল বা ফ্ল্যাজেলাযুক্ত সচল, এই 2 রকমেরই হতে পারে। আর একটা খুব দরকারি পয়েন্ট হচ্ছে এদের যে শস্য কলা সেটা হয় কি, আমরা পড়েছি গুপ্তবীজ উদ্ভিদের ক্ষেত্রে, তোমরা ক্লাস 10-এ দেখেছো শস্য নিষেকের পর তৈরি, কিন্তু এদের শস্য কিন্তু নিষেকের আগেই তৈরি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি। আর আরেকটা দরকারি পয়েন্ট হচ্ছে এদের অনেক সময় দেখা যায় যে একই ডিম্বকে একাধিক বীজ সৃষ্টি হয়, যেটাকে বহু ভ্রূণবীজতা বা পলি এমব্রায়োনি বলে। তো এইগুলো হচ্ছে ব্যক্তবীজের বৈশিষ্ট্য। ব্যক্তবীজ উদ্ভিদের কয়েকটা নাম আমরা জেনে নিই। একটা তো আমরা জানি যে পাইন গাছের কথা আমরা জানি, তো সেই পাইন হচ্ছে একটা ব্যক্তবীজ উদ্ভিদ। এছাড়া সাইকাস আর একটা ব্যক্তবীজ উদ্ভিদ, নিটাম একটা ব্যক্তবীজ উদ্ভিদ, গিঙ্গো বাইলোবা আর একটা ব্যক্তবীজ উদ্ভিদের নাম। ব্যক্তবীজ উদ্ভিদেরও অনেক রকম শ্রেণীবিন্যাস আছে, মূলত দুটো ভাগ। আমরা একটু জাস্ট নামগুলো জেনে নিই, ডিটেলসে না জানলেও চলবে। দুটো মেন যে ভাগ আর কি, মানে দুটো বিভাগ যেটাকে বলে বা ডিভিশন বলে, সেই দুটো হচ্ছে একটা সাইকোডোফাইটা আর একটা কনিফেরোফাইটা, ঠিক আছে? তো এই দুটো নাম আমরা জাস্ট জেনে রাখলাম, এদের বৈশিষ্ট্য আমি আলোচনা করছি না, মানে জটিলতা বেড়ে যাবে তাতে। এই ব্যক্তবীজ উদ্ভিদের কতগুলো এবার অর্থনৈতিক গুরুত্ব জেনে নিই। প্রথমত হচ্ছে যে এই ব্যক্তবীজ, বিশেষ করে কনিফার জাতীয় উদ্ভিদ, তাদের কাঠ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসবাবপত্র তৈরি, যেমন দেশলাই বাক্স বা কাঠি, প্যাকিং বাক্স, দরজা জানলার ফ্রেম, হ্যাঁ, বাড়ির তৈরিতে নৌকা বা রেলের স্লিপার, এমনকি পেন্সিল, প্লাইউড, হ্যাঁ, প্লাইউডের এখন দেখেছো যে বাড়ির অনেক কিছু প্লাইউড দিয়ে বানানো হয়। তারপরে বিভিন্ন বাদ্যযন্ত্র, সেইগুলোতে কিন্তু খুবই দরকারি, মানে তোমরা বুঝে দেখো এত কিছু তৈরি কিন্তু হয় এই ব্যক্তবীজের কাঠ থেকে। যেমন ধরো যে পাইনাস যেটা আছে, হ্যাঁ, তার ক্ষেত্রে, বা অ্যালিস বলে একটা উদ্ভিদ আছে, হ্যাঁ, বা পিসিয়া বলে একটা উদ্ভিদ আছে ব্যক্তবীজে, তো এদের কাঠ হচ্ছে এইসব কাজে লাগে। নেক্সট হচ্ছে যে রজন, তোমরা শুনেছো, রজন একটা পয়েন্ট তোমরা উদ্ভিদ রেচনের সময় শুনেছো। সেই রজন কিন্তু তৈরি হয় এই জাতীয় উদ্ভিদ থেকে, পাইনের শুনেছি রজন নালী থেকে পাওয়া যায় রজন। সেই রজন কিন্তু বার্নিশ শিল্পে বা প্লাস্টিক শিল্পে, এমনকি ওষুধ, মলম, এইসব তৈরিতেও কাজে লাগে। ছাপার কালে তৈরি হয় অনেক সময় সাবান, হ্যাঁ, বা অনেক সময় চিত্রকলা সংরক্ষণে, এইসব কাজে কিন্তু রজন ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে উদ্বায়ী তেল। হ্যাঁ, বিভিন্ন পাইন বলো বা জুনিপেরাস, এই রকম ধরনের ব্যক্তবীজ উদ্ভিদ থেকে উদ্বায়ী তেল পাওয়া যায়, যেগুলি বিভিন্ন প্রসাধন সামগ্রী তৈরিতে, যেমন ধরো সুগন্ধি তেল বা সাবান বা রুম ফ্রেশনার, হ্যাঁ, বা রং বা পালিশ, এইসব তৈরিতে কিন্তু
কাজে লাগে। নেক্সট হচ্ছে উন্নত মানের লেখার কাগজ বা ছাপার কাগজ তৈরিতেও কিন্তু এই ধরনের ব্যক্তবীজ উদ্ভিদ কাজে লাগে। হ্যাঁ, যেমন ধরো পিসিয়া, তারপর সুগা, এই সমস্ত ব্যক্তবীজ উদ্ভিদের নাম এখানে বলতে হয়। তারপর বিভিন্ন রকম ওষুধ, যেমন ধরো এফিড্রা বলে একটা ব্যক্তবীজ উদ্ভিদ, তার কাণ্ড বা শাখা থেকে এফিড্রিন পাওয়া যায়, যেটা একটা উপক্ষার, যেটা সর্দি কাশি সারাতে কাজে লাগে, হ্যাঁ, বা শ্বাসকষ্ট নিরাময় কাজে লাগে। সেড্রাস, হ্যাঁ, এখান থেকে এক রকমের উদ্বায়ী তেল পাওয়া যায়, যেটা ব্রঙ্কাইটিস, টিবি বা চর্মরোগ সারাবার কাজে লাগে। ঠিক আছে। এখন আবার একটা গবেষণা চলছে এখনো, যে ট্যাক্সাস বলে একটা ব্যক্তবীজ উদ্ভিদ, তার থেকে একটু উপকার পাওয়া গেছে ট্যাক্সল, সেটা ক্যান্সার রোগের চিকিৎসা বা ক্যান্সার রোগের ওষুধ তৈরিতে ব্যবহার করা যায় কি না, বা কীরকম ফল দেয় সেই নিয়ে কিন্তু গবেষণা চলছে। তো আমরা ব্যক্তবীজ উদ্ভিদের কথা জানলাম। এরপর আমরা জানবো গুপ্তবীজ উদ্ভিদ সম্পর্কে। গুপ্তবীজ উদ্ভিদের ব্যক্তবীজের সঙ্গে গুপ্তবীজ উদ্ভিদের মূল যে তফাৎটা, সেটা হচ্ছে এখানে কিন্তু বীজের বাইরে ফলত্বক তৈরি হয়, যেটা ব্যক্তবীজিতে হয় না, এটাই মেন তফাৎ। পৃথিবীতে গুপ্তবীজ উদ্ভিদের সংখ্যা প্রায় 2,90,000 প্রকৃতির, মানে সংখ্যা মানে প্রজাতির সংখ্যা সারা পৃথিবীতে। আর আমাদের তো খুবই মানে আমাদের খাদ্য বলো বা বিভিন্ন রকম ওষুধ বলো, সবই কিন্তু এইরকম গুপ্তবীজ উদ্ভিদের থেকে আমরা পাই। তো গুপ্তবীজ উদ্ভিদের প্রথম যে ভাগটি, সেটি হচ্ছে একবীজপত্রী। তো একবীজপত্র উদ্ভিদের বৈশিষ্ট্য, আচ্ছা আগে গুপ্তবীজ উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য জেনে নিই, যেহেতু ব্যক্তবীজ বলেছে তাহলে গুপ্তবীজের বৈশিষ্ট্য জেনে নিই, তারপর একবীজপত্রীতে আসবো। গুপ্তবীজের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা বিদ্যুৎ গুল্ম বা বৃক্ষ জাতীয় হতে পারে। হ্যাঁ, আবার অনেক রকম ভ্যারাইটিতে পরজীবী, মৃতজীবী, সবুজই তো হবেই, এরকম বিভিন্ন রকম হতে পারে। এরা জলজ পরিবেশে থাকতে পারে, স্থলজ পরিবেশে থাকতে, যত রকমের আমরা উদ্ভিদ দেখি কিন্তু অনেকটাই তার মধ্যে এই গুপ্তবীজের মধ্যে পড়ে। একবর্ষজীবী হতে পারে, দ্বিবর্ষজীবী হতে পারে, বহুবর্ষজীবী তো বেশিরভাগই। এদের মূল অস্থানিক হতে পারে বা স্থানিক প্রকৃতি হতে পারে। এদের সংবহন কলা খুবই উন্নত, সেখানে জাইলেম, ফ্লোয়েম সব উপাদানগুলোই থাকে। হ্যাঁ, এদের ফুল যেটা সেটা কারো ক্ষেত্রে সম্পূর্ণ, কারো অসম্পূর্ণ, কারো একলিঙ্গ, কারো উভয়লিঙ্গ, হ্যাঁ, কারোর ক্ষেত্রে বন্ধা, এরকম হতে পারে। তারপরে এদের ধরো যে নিষেকের পর ডিমগুলো হচ্ছে বীজে পরিণত হয়, ডিম্বাশয়টা ফলে পরিণত হয়। হ্যাঁ, যেটা ওই যে বলছিলাম যে বীজের বাইরে ফলত্বক থাকে, হ্যাঁ, সেই জন্য হচ্ছে এরা গুপ্তবীজী। তারপর হচ্ছে এদের যে পুংজনক, সেখানে কোনো ফ্ল্যাজেলার ব্যাপার নেই। এখানে দ্বিনিষেক ঘটে, তোমরা পড়েছো ক্লাস 10-এ, এবং নিষেকের পর কিন্তু শস্য তৈরি হয়, যে শস্য ট্রিপ্লয়েড প্রকৃতির। তাহলে এইগুলো হচ্ছে গুপ্তবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য, গুপ্তবীজী বা অ্যাঞ্জিওস্পার্ম। আর তোমরা স্ক্রিনে যে ছবিটি দেখছো, অবশ্যই সবাই বুঝতে পারছো যে ধান গাছের ছবি, কারণ হচ্ছে আমি একবীজপত্রী উদ্ভিদকে এবার বলবো। একবীজপত্রী উদ্ভিদ যার উদাহরণ হচ্ছে অবশ্যই ধান, গম, ভুট্টা, নারকেল, এগুলো সব। তো একবীজপত্রী উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য এবার দেখে নিই। একবীজপত্রী উদ্ভিদের মূলগুলি হচ্ছে গুচ্ছমূল প্রকৃতির, প্রথম বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে এদের কাণ্ডে যে সংবহন কলা সেটা বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। 3 নম্বর হচ্ছে এদের কোনো ক্যাম্বিয়াম থাকে না। ক্যাম্বিয়াম হচ্ছে গৌণভাজক কলা। ক্যাম্বিয়াম না থাকার যে অসুবিধাটা হচ্ছে কি না, এদের গৌণ বৃদ্ধি হয় না, কাণ্ডের যে গৌণ বৃদ্ধি সেটা এদের হয় না। এটা 4 নম্বর পয়েন্ট হচ্ছে এদের পাতার যে শিরাবিন্যাস সেটা সমান্তরাল প্রকৃতির। ঠিক আছে। 5 নম্বর বৈশিষ্ট্য, এদের ফুল ট্রাইমিরাল, তার মানে হচ্ছে যে এদের প্রত্যেকটা স্তবক হচ্ছে 3 বা 3-এর গুণিতক। 6 নম্বর পয়েন্ট হচ্ছে এদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে। তো এইগুলো হচ্ছে তোমার একবীজপত্র উদ্ভিদের বৈশিষ্ট্য। একবীজপত্র উদাহরণ আগেই বলেছে। তো এবার আর আমরা জানি একবীজপত্র উদ্ভিদে এই যে ধান, ভুট্টা, গম,
এগুলো সব হচ্ছে আমাদের প্রধান খাদ্য হিসাবে আমরা ব্যবহার করি। এছাড়াও অনেক একবীজপত্রী উদ্ভিদ রয়েছে। তো এর অর্থনৈতিক গুরুত্ব আলাদা করে আর কিছু বললাম না। এরপর চলে আসছে তাহলে দ্বিবীজপত্রী, যে লাস্ট যে ভাগটি দ্বিবীজপত্রী উদ্ভিদ, যেটাকে ডাইকট বলে। একবীজপত্রী মনে হচ্ছে মোনোকট, এটা হচ্ছে ডাইকট। এদের বৈশিষ্ট্য হচ্ছে প্রথম, আচ্ছা প্রথমে আমি উদাহরণগুলো একটু বলে দিই। আগে যেমন একবীজপত্রীর ক্ষেত্রে উদাহরণগুলো বললাম, এদের ক্ষেত্রে মানে বেশিরভাগ উদ্ভিদই আমাদের চোখের সামনে, যাই উদ্ভিদ দেখছো, বাগানে দেখছো, রাস্তায় দেখছো, সবই বলতে গেলে বেশিরভাগই হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাও কতগুলো উদাহরণ বললে স্পষ্ট হবে। যেমন ধরো ছোলা, মটর, আলু, আম, জাম, কাঁঠাল, হ্যাঁ, সূর্যমুখী, সরিষা, এমনকি যে ভেষজ উদ্ভিদগুলো সর্পগন্ধা বলো বা নিম বলো, হ্যাঁ, বাসক, তুলসী, সব হচ্ছে এই দ্বিবীজপত্রী বা ডাইকটের মধ্যে পড়ে। কেন এত রকম উদাহরণ বললাম? তাহলে তুমি তাদের যে গুরুত্ব, ইকোনমিক ইম্পর্টেন্স আমাদের দৈনন্দিন জীবনে, সেটা অনুভব করতে পারবে এত রকমের উদাহরণ বলার জন্য। আচ্ছা, এবার তার কিছু বৈশিষ্ট্য জেনে নেই। দ্বিবীজপত্রীর মধ্যে প্রথম বৈশিষ্ট্য যে মূল, সেটা হচ্ছে স্থানিক প্রকৃতির। ওদের মূল ছিল কিন্তু অস্থানিক প্রকৃতির, গুচ্ছ মূল আর কি। এদের স্থানিক প্রকৃতির, মানে সেটা সেই স্থানিক মূল তোমরা পড়েছো, সেখানে প্রধান মূল থাকবে, শাখা মূল থাকবে, সেখানে বর্ধনশীল অঞ্চল, মূলত্র, মূল্যম অঞ্চল, এই সমস্তগুলো থাকবে। নেক্সট পয়েন্ট হচ্ছে এদের কাণ্ডে সংবহন কলা, যেটা কাণ্ডে যেটা সংবহন কত উন্নত জানা কথা। এদের যে নালিকা বান্ডিল যেটা, সেটা বৃত্তাকারে সাজানো থাকে। ওখানে ছিল বিক্ষিপ্তভাবে সাজানো, এখানে বৃত্তাকারে সাজানো রয়েছে, সুন্দর প্যাটার্নে সাজানো রয়েছে। ওখানে যেমন কোনো নিয়ম মানেনি, এদিক ওদিকে ভাবে রয়েছে। ওখানে মনে হচ্ছে একবীজপত্রীর ক্ষেত্রে বলতে চাইছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এদের কিন্তু ওই গৌণ ভাজক কলা মানে ক্যাম্বিয়াম রয়েছে কিন্তু, যার ফলে এদের গৌণ বৃদ্ধি ঘটে, যেটা একবীজপত্রীর ক্ষেত্রে ঘটে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এদের যে শিরাবিন্যাস পাতার, সেটা হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস। 5 নম্বর পয়েন্ট হচ্ছে এদের ফুল টেট্রামেরাস বা পেন্ট্রামেরাস, মানে হচ্ছে ফুলের প্রত্যেকটা স্তবক হয় 4 বা তার বা 5-এর গুণিতক হয়। তোমরা জানো জবা বা ধূত্র দেখেছো, বা মটরের দেখেছো, সেখানে 5-5-এর গুণিতক হিসেবে রয়েছে। তো এদের ক্ষেত্রে হতে পারে 4-এর গুণিতক বা 5-এর গুণিতক। আর 6 নম্বর পয়েন্ট হচ্ছে এদের বীজে দুটো বীজপত্র থাকে। দুটো বীজপত্র থাকে বলে এদেরকে দ্বিবীজপত্রী বলে বা ডাইকট বলে। এই ব্যক্তবীজ গুপ্তবীজেরও অনেক রকমের তোমার শ্রেণী বিন্যাস আছে, সেগুলো আমাদের এই সিলেবাসের মধ্যে নেই, ওই জন্য সেই সম্পর্কে আর এখন কিছু বলছি না। আমি জাস্ট একবার এই গুপ্তবীজ উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব একটু জাস্ট বলে দিচ্ছি, কারণ অনেক রকমের গুপ্তবীজ উদ্ভিদ আমরা সবসময় দেখছি বা আমাদের বিভিন্ন কাজে লাগছে। জাস্ট উদাহরণ বললেই তোমরা বুঝতে পারবে। যেমন ধরো দানা শস্য হিসেবে আমরা খাচ্ছি, আমাদের দৈনন্দিন যে খাদ্য তালিকায় বেশিরভাগটাই হচ্ছে দানা শস্য থাকে, সেখানে ধান, গম, ভুট্টা রয়েছে। ডাল জাতীয় খাদ্য হিসেবে খাচ্ছি মটর, মসুর, ছোলা, মুগ, হ্যাঁ, এগুলো সব হচ্ছে গুপ্তবীজ উদ্ভিদ। আমি জাস্ট এটাই বলতে চাইছি, গুপ্তবীজ উদ্ভিদের কত ব্যাপক একটা ব্যবহার আমাদের জীবনে রয়েছে। তারপর 3 নম্বর ধরো তৈল উৎপাদনকারী হিসাবে, সেখানে সর্ষে রয়েছে, বাদাম রয়েছে, নারকেল রয়েছে, রেড়ি রয়েছে। তারপর ধরো তন্তু উৎপাদনের জন্য, হ্যাঁ, সেখানে পাট রয়েছে, তুলো রয়েছে। তারপর ধরো উত্তেজক পানীয়, যেটা আমরা চা কফি খাই, সেগুলো সব গুপ্তবীজ উদ্ভিদ। তারপর ধরো কাঠ উৎপাদনের জন্য শাল, সেগুন, মেহগিনি, এরা সব কাঠ তৈরি করে। সবজি আমরা যেগুলো খাচ্ছি দৈনন্দিন রেগুলার জীবনে, যেমন আলু, গাজর, সয়াবিন, পালং, কুমড়ো। তারপর ধরো ফল, বিভিন্ন রকমের আপেল, আঙুর, কলা, কাঁঠাল। এমনকি বিভিন্ন মাদক দ্রব্য, যেমন ধরো আফিং, গাঁজা, হ্যাঁ, তামাক, এগুলো। রবার তৈরিতে রবার গাছ, সেটাও গুপ্তবীজী। বিভিন্ন শর্করা উৎপাদনের জন্য আখ গাছ রয়েছে। ভেষজ উদ্ভিদ বলছিলাম প্রথমে, সিংকোনা, সর্পগন্ধা, নিম, তুলসী, বাসক। আর মশলা উৎপাদন করে, যেমন ধরো ধনে, জিরে, মৌরি, এলাচ, এই সমস্ত। তাহলে আজকে আমরা জানলাম উদ্ভিদের শ্রেণীবিন্যাস, উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস, যেখানে অ্যালগি থেকে শুরু করে
ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, প্যাক্তবীজি, গুপ্তবীজের মধ্যে একবীজপত্রী, দ্বিবীজপত্রী, এই সমস্ত উদ্ভিদগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য জানলাম, তাদের উদাহরণ জানলাম, তাদের ইকোনমিক ইম্পর্টেন্স আমরা জানলাম। এর পরবর্তী ক্লাসে আমরা প্রাণীরাজ্য সম্পর্কে জানবো।